স্যার এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ড কি আছে, তো এই সম্বন্ধে যদি আপনি একটু সংক্ষেপে কিছু বলেন তো খুব ভালো হয়। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা হচ্ছে কামস আন্ডার স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট, মানে গ্রুপ অফ স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের দ্বারা এটি সিচুয়েটেড হয়েছিল। এটি কলকাতা ব্যারাকপুরে সিচুয়েটেড এবং 2019-এ এটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে ইউজিসি অ্যাক্টের দ্বারা স্বীকৃতি পায়। And also this university is with West Bengal state government, recognized by West Bengal state government, and বর্তমানে within a couple of year মানে বেশ কিছু মানে লাস্ট ইয়ারের মধ্যে 2019 থেকে আজকের ডেটে টিল ডেটে ইউনিভার্সিটিতে 15,000 প্লাস স্টুডেন্ট আছে। 50টার উপরেও প্রফেশনাল কোর্সে এখানে পড়াশোনা করানো হয়। অ্যান্ড অলসো দ্য রিসার্চ ইনস্টিটিউট, এবং এখানে রিসার্চ ইনস্টিটিউটও সিচুয়েশন আছে এবং 500টার উপরে মানে 500 প্লাস ইন্ডাস্ট্রির একাডেমিয়া কোলাবোরেশন আছে, মানে যে সমস্ত আইটি সেক্টর বা যে সমস্ত কোম্পানিগুলো আছে তার সাথে কোলাবোরেশন। এবার আপনার সাথে হাঁটতে হাঁটতে আমরা নেক্সট কোশ্চেন করে নেবো, এখানে কি কি কোর্স করানো হয় সেটা আমরা জানতে চাইছি। আচ্ছা, এখানে মেনলি প্রত্যেকটা কোর্স মানে আমাদের যেহেতু এটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি মানে কমপ্লিটলি অটোনোমাস ইউনিভার্সিটি, সো অটোনোমাস ইউনিভার্সিটি আমাদের এই ক্যাম্পাসের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে পার্ট করে দেওয়া আছে। যেরকম হচ্ছে কি আমাদের এখানে প্যারামেডিক্যাল কোর্সের প্যারামেডিক্যাল কোর্সের উপরে সমস্ত সাবজেক্টটাই আমাদের করানো হয়। যেমন যেমন হচ্ছে ফিজিওথেরাপি, যেটা আজকালের দিনে একটা মোস্ট লিডিং সাবজেক্ট, যেটা ফিজিওথেরাপি। আমি একমত। ইয়েস, কারেক্ট। এন্ড তোমার হচ্ছে বিএমআরআইটি মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের কোর্স করানো হচ্ছে। তার সাথে সাথে যেরকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে তোমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু পার্ট যেটা আমাদের আছে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার। সো এখান থেকে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারের কোর্সটাও আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে মানে অ্যাভেলেবিলিটিটা পাওয়া যাচ্ছে। ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার এবং মানে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, তারপরে তোমার আপ টু রিসার্চ অবধি, বা যদি একটু মানে আর্টিফিশিয়াল সাবজেক্টের দিকে যাও যেগুলো হচ্ছে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, তারপরে কোনো সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে পারবে এবং তার সাথে ডিপ্লোমা তো আছেই। এবং বাকি তোমার যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলোর পুরোটাই রিসার্চ ওরিয়েন্টেড, মানে সে যদি চায় সে মাস্টার্স অবধি করতে পারবে। এটা আমি বলেছিলাম টোটাল কোর্সটাকে আমরা 3 ভাগে যদি ভাগ করি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডিপ্লোমা। তার মানে এখানে যে কটা কোর্স করানো হচ্ছে মোদ্দা কথায় সেগুলো করে কোনো স্টুডেন্ট বাড়িতে বসে থাকবে না, সেই জবের জন্য মানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কারণ ফিজিওথেরাপি যেগুলো আমরা শুনলাম, ফিজিওথেরাপি, বিএমআরআইটি, এগুলো করার পরে তো সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি বাইরে প্র্যাকটিস করতে পারবে এবং ভালোভাবেই নিজের সমাজে একটা জব করতে পারবে, মানে এন্টারপ্রেনারশিপের দিকেও যেতে পারবে। গুড স্যার। স্টুডেন্ট হিসেবে এখানে অ্যাডমিশন নিতে হলে তার ক্রাইটেরিয়া কি কি লাগবে স্যার? ওকে, দেখো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারা মিনিমাম ন্যূনতম 45% নাম্বার থাকলেই হবে, তারা আমাদের এখানে ডাইরেক্টলি ভর্তি হতে পারবে। এটা আমি বলবো সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আছে। যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট বা বিশেষ করে যারা প্যারামেডিক্যাল স্টুডেন্ট, তাদেরকে উইদাউট এনি জেনপাস এন্ট্রান্স এক্সামিনেশন বা কোনো রকম ক্যাট বা ম্যাটের এক্সামিনেশন ছাড়াই কিন্তু এই ডিরেক্টলি মানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগটা থাকছে। এবং আরেকটা কথা আমি বলবো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ডোনেশন লাগে না, ইটস এ নো ডোনেশন কলেজ। অ্যান্ড ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি আমি বলি তো ফি স্ট্রাকচারটা অনেকটাই মিনিমাম ফি স্ট্রাকচার, মানে যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা একটা যদি তাদের নিজেদের মধ্যে যদি একটা তারা স্বপ্ন দেখতে চায় নিজের ভবিষ্যতে বড় হবার, তাহলে তারা খুব কম খরচের মধ্যে তারা এই ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে পারে। স্যার, আমি যদি আপনাকে একটু ডিপতে গিয়ে কোশ্চেন করি, এই এসবিইউর মিশন এন্ড ভিশনটা কি আছে? আচ্ছা, দেখো যদি একটু আমি ডেপথে গিয়ে বলি তোমাকে, যে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা ভিশনারি আইডিয়া থাকে, মানে আমরা ভবিষ্যতে কি করবো, এখন কি করছি প্রত্যেকটা অর্গানাইজেশন। সো আমি যদি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ব্যাপারে বলি, তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মধ্যে মিশনটা যেটা আছে টু স্কেল আপ, মানে মুভ আপ করা। মানে দেখো আমরা একটা গ্রামে গঞ্জের একটা ক্ষেত্র থেকে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে এখানে এসে পড়াশোনা করতে আসছি। তো এখানে এসে আমরা অনেক কোম্পানি থেকে শুরু করে অনেক স্টার্টআপ আইডিয়া থেকে শুরু করে পড়াশোনা করছি, বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে মেশামেশি করে আমরা একটা জায়গায় একত্রিত হচ্ছে এবং আমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসছে। তো ইউনিভার্সিটির মিশন এন্ড ভিশন হচ্ছে গ্লোবাল এক্সিলেন্সটাকে গুরুত্ব দেওয়া, মানে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সেস এন্ড ইন্টারন্যাশনাল মানে যেটা আমাদের ইউনিভার্সিটি অলসো কানেক্টেড উইথ দ্য এডেনবার্গ ইউনিভার্সিটি দ্যাট ইজ ইন স্কটল্যান্ড। তো সেখানে বিভিন্ন রকম যারা মেন্টারশিপ আছেন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর আছেন, তো তাদেরকে নিয়ে একাডেমিক এক্সিলেন্সটাকে কিভাবে গ্রো করা যেতে পারে। সো এই স্বামী বিবেকানন্দ আজকের ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো আগামী দিনে একটা বিশাল একটা বড় ইনফ্রাস্ট্রাকচারে আকার ধারণ করতে চলেছে এবং গ্লোবাল এক্সিলেন্সি মানে যেটা গ্লোবাল এক্সিলেন্সিটাকে সেই ফিল্ডটা আমরা এখান থেকে পেতে পারবো। এবং আরেকটা যেটা বলি, প্রথমেই আমি বলেছি শুধুমাত্র মানে মিশনারি আইডিয়ার সাথে সাথে পড়াশোনা মানে এডুকেশনটাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ডেপথ কনসেপ্টটা সাহায্য করার জন্য আমাদের এখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তারা খুবই ফ্র্যাঙ্ক। তো যারা ছাত্রছাত্রীরা কিছু কোশ্চেন তাদের মধ্যে থাকলে তারা সেইটার জায়গাটা ক্লিয়ার করতে পারবে, সেই টপিকসগুলোকে, সেই আইডিয়াগুলোকে। এবং তার সাথে সাথে যদি বলি যে কোর ভ্যালুস যদি বলি যে মানে বিভিন্ন রকম ধর্ম বৈষম্য মিলে মিশে আমরা একসাথে এখানে একটা মানে লক্ষ্যের উদ্দেশ্যে আর কি আমাদের যাওয়া হয়। স্যার ফ্র্যাঙ্কলি স্পিকিং ইনফ্রাস্ট্রাকচারটা দেখে আমার এটা কোশ্চেনই থাকলো না যে ইনফ্রাস্ট্রাকচার কি রকম, এটা আমি দেখতে পাচ্ছি নিজের চোখে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা কতটা অ্যাফোর্ডেবল ফর এ স্টুডেন্ট? দেখো আমি যদি তোমাকে বলি অ্যাফোর্ডেবলের ব্যাপারটা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আজকের ডেটে দাঁড়িয়ে ইট ইজ দ্য টপ মোস্ট লিডিং ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড অলসো আই ক্যান সে ইন ইন্ডিয়া। কারণ এখানের যে ফি স্ট্রাকচার সেটা মাত্র ভ্যারি করে 1 লাখ টাকা থেকে। 1 লাখ টাকার মধ্যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউশনে কোনো ফি স্ট্রাকচার আছে? এটা গভর্নমেন্টের ফিসের সাথে সমান হয়ে যায়। তো 1 লাখ টাকা থেকে আমাদের টোটাল ফি স্ট্রাকচার একটা অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2 লাখ টাকা থেকে মাত্র 4 and 4.5 লাখ টাকার মধ্যে
সমস্ত কোর্স কমপ্লিট করা যায় আমাদের ইউনিভার্সিটিতে। আর আমি আগেই বলেছি যেহেতু এটা মানে অটোনোমাস ইউনিভার্সিটি, তো এর ফেসিলিটিসটাও অনেক সেই রকমেরই ফেসিলিটি। তার সাথে সাথে ছাত্রছাত্রীরা যেটা পাবে আর কি, মানে কি বলে, ফি স্ট্রাকচারটার সাথে সাথে তাদের যদি কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম থাকে, মানে যেরকম ধরো তাদের ক্রেডিট কার্ড লোন বা স্কলারশিপ, এই সমস্ত ব্যবস্থার প্রপার সুব্যবস্থা আছে। মানে এই ধরো একটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে 3,80,000 মতো কস্টিং আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং জন্য। তার উপরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করলে সেখানে একটা স্কলারশিপ আছে, এবং অলসো তারা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য যে আমাদের কাছ থেকে সাপোর্টিভ ডকুমেন্টস গুলো পেতে পারে সেগুলো আমরা সবটাই প্রোভাইড। তার মানে পুরোই অর্ধেক টাকাই মানে স্কলারশিপ ভাবে পাচ্ছে। আর স্যার আরেকটা জিনিস, যদি কোনো কেউ, আপনি তো বলছেন এত ফিজের কথা, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে চেক করি যে কটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাদের ফিজ স্ট্রাকচার চেক করলে আমি একই কথা মিল পাবো? তুমি যদি দেখো যে কম্পারেটিভলি আদার্স ইউনিভার্সিটি, আশেপাশে অনেক ইউনিভার্সিটি আছে, ইউজিসি গ্র্যান্টেড আছে, তো তুমি যদি একবার কম্পেয়ার করো তাহলে তুমি অবশ্যই এই ফি স্ট্রাকচারটার সাথে একটা বেশ বড় ধরনের তফাৎ তুমি দেখতে পাবে অবশ্যই। তার মানে এই জিনিসটা সে ভেরিফাই করেও আসতে পারে, কোন স্টুডেন্ট আসতে চাইলে সে ভেরিফাই করে আসতে পারে যে ইউনিভার্সিটির ফি স্ট্রাকচারটা কতটা কম আছে। আচ্ছা, কারণ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা হচ্ছে বিভিন্ন রকম ট্রাস্ট এন্ড অর্গানাইজেশন, দ্যাট ইজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাথে এটি কানেক্টেড, যার কারণের জন্য একটা মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে, মধ্যবিত্ত ছেলের কথা ভেবে, সে যদি তার স্বপ্নটাকে বা উচ্চ আকাঙ্ক্ষাটাকে সেটা বাস্তবায়িত করতে চায়, তো সেটার কথা ভেবে এই ফি স্ট্রাকচারটাকে এইভাবে বিল্ড করা হয়েছে যাতে করে খুবই সুবিধা হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে এখানে পড়াশোনা করতে চাইলে। বেশ বেশ বেশ। তার মানে যে কোনো স্টুডেন্ট আর্থিকভাবে পিছিয়ে পড়লো তার পক্ষে খুব একটা অসুবিধা হবে না, সে ডিরেক্টলি এসে অ্যাডমিশন ডিপার্টমেন্টে যোগাযোগ করবে। আর স্যার আরেকটা জিনিস জানতে চাইছি, বাইরের অনেক এজেন্সি থাকে, নানা রকম বিষয় থাকে, তাদের চক্করে অনেক সময় স্টুডেন্টরা পড়ে যায়। আজকে যে আমরা আপনাদের ইউনিভার্সিটিতে এসেছি, আমরা এখানে জানছি, তাদের কি করণীয়? আমাদের যে নাম্বারটা থাকবে সেই ডিরেক্ট নাম্বারে কল করে ডিরেক্ট একদম অ্যাডমিশন ডিপার্টমেন্টে আসবে কি? দেখো, মার্কেট আর কি বলবো, খুবই একটা এই যে আজকালের ডেটে মার্কেটে কাউকে চট করে ট্রাস্ট করা যায় না, ফ্রড হয়ে যাবার মানে সম্ভাবনাটা 90% এর উপরে। যেরকম আমাদের গভর্নমেন্ট থেকে অ্যালার্ট করা হয় ফোনের মাধ্যমে যে সমস্ত স্ক্যাম গুলো হচ্ছে এখন, তো সেইটার উপর মাথায় রেখে তো সবথেকে ভালো হবে, যেহেতু আমরা ক্যাম্পাসের মধ্যে এতগুলো ইনফরমেশনাল ভিডিও বানাচ্ছি, তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং প্রত্যেকটা গার্জেনকে আমি আবেদন করবো যে ওনারা যেন সরাসরি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এসে অ্যাডমিশন ডিপার্টমেন্টে এসে, আমি বলছি না যে শুধু ডাইরেক্ট অ্যাডমিশন করাতেই, তাদের যে পরিমাণ কোশ্চেন আছে, বিভিন্ন রকম ডাউট আছে, তো তারা সরাসরি এসে যোগাযোগ করে কথা বলে কাউন্সিলিং নিয়ে তারা অ্যাডমিশন করবে। ওকে, হোস্টেল ফ্যাসিলিটি ছেলেদের আর মেয়েদের এটা কি মানে কতটা, মানে আমাদের হোস্টেলটা কি কলেজের কাছাকাছি না কলেজ ক্যাম্পাসের বাইরে পাবে? ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল ফ্যাসিলিটির ব্যবস্থা আছে। ওকে, এবং সেটা ক্যাম্পাসের মধ্যেই তুমি বলতে পারো। ছেলেদের হোস্টেলটা জাস্ট অপোজিট ক্যাম্পাস, বাট মেয়েদের হোস্টেলটা একদম ক্যাম্পাস লাগু হবে, এবং এখানে সেফটি সিকিউরিটির জন্য সমস্ত কিছু ব্যবস্থাটাই আছে, এবং 4 টাইমস ফুড থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাকোমোডেশন এন্ড ফুড সেগুলো সঠিকভাবে এখানে প্রোভাইড করা হয়। আচ্ছা, আর হোস্টেলের ফিস কি রকম রয়েছে? হোস্টেলের দেখো, মেইনলি আমাদের হোস্টেলের একটা টোটাল প্যাকেজ সিস্টেম আছে, মানে টোটাল কমপ্লিটলি এক সালের জন্য একটা প্যাকেজ আছে, সেটা ওই মান্থলি 6,000 অ্যারাউন্ড আসবে, এবং প্যাকেজে নিলে সেই ফিসটা একটু কম হবে। তো এই বছরের আপডেট আমরা জানানি, আমি ডেসক্রিপশনে বা তোমার ইয়েতে আমি সেটাকে আপডেট করব। কোশ্চেন আছে যে আজকালকার দিনে যারা অ্যাডমিশন এখানে নিচ্ছে স্টুডেন্টরা, তাদের বাবা মারা মানে অভিভাবকরা তো চিন্তিত থাকবেন যে র্যাগিংটা এখন তো আপনি জানেনই কত পরিমাণে হচ্ছে র্যাগিংটা, তো তার জন্য আপনাদের এখানে কি সিকিউরিটির ব্যবস্থা কি আছে? আচ্ছা, প্রথমত এটা খুব একটা ভালো কোশ্চেন। প্রথমত আমি বলবো ক্যাম্পাসটা তো একটা কমপ্লিটলি বাউন্ডেড উইথ এ গ্রিন ক্যাম্পাস বলতে পারো, তো যার জন্য ক্যাম্পাসের একটা ইউনিভার্সিটি বা একটা ক্যাম্পাসের যতটা পরিমাণ সিকিউরিটি ব্যবস্থা করা থাকে সেটা আছে, এবং তার সাথে সাথে যেটা ফর্মালিটির বিষয়টা আছে, যেটা আজকালের ডেটে র্যাগিং বা সেই জিনিসটাকে নিয়ে অভিভাবকরা চিন্তিত থাকে, তো এখানে আমাদের কি করা হয়, যেটা অ্যান্টি র্যাগিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা অ্যান্টি র্যাগিং টোটাল ডিপার্টমেন্ট আছে, তো আমাদের ইউনিভার্সিটিতে কোনো ছাত্রছাত্রী ভর্তি যখন হয়, সে যখন 1 বছর করার পরে সিনিয়র লেভেলে যায়, তাকে গিয়ে এফিডেভিট থেকে শুরু করে মানে তার গার্জেনের সিগনেচার সমেত সেটাকে পুরো অ্যাসিওর করা থাকে যে সেই ছেলেটি যখন সিনিয়র হয়ে গেল, সে কোনো জুনিয়রকে যাতে র্যাগিং না করতে পারে, এটা পুরোটাই একটা সিস্টেম্যাটিক প্রোটোকলে করা থাকে, যাতে করে র্যাগিংটা একেবারে র্যাগিং ফ্রি, আমি বলবো খুব জোর গলায় বলবো, ইটস এ র্যাগিং ফ্রি ক্যাম্পাস, অটোনোমাস ক্যাম্পাস এন্ড এক্সিলেন্স ক্যাম্পাস, মানে এটার ব্যাপারে কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই। ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে এই জিনিসটা স্যার কি তৈরি হচ্ছে, এই এত বড় মঞ্চটা? ওকে, যেটা আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে মুক্ত মঞ্চ, দ্য ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, মানে কোনো একটা ছাত্রছাত্রী মানে একটা ডিসক্রিমিনেশন যদি আমরা বলি, দ্য ফ্রিডম অফ ডিসক্রিমিনেশন, দ্য ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ থিঙ্কিং, এভরিথিং। সো এই হচ্ছে সেই মুক্ত মঞ্চ, বিখ্যাত মুক্ত মঞ্চ, যেখান থেকে একটা স্টুডেন্ট সে তার নিজেকে মানে বলে না যে একটা এক্সপ্লোর করার একটা মানে সুযোগ সে পাবে এখান থেকে, মানে সে আমরা সমস্ত রকম মানে ভেদাভেদ মিলেমিশে একটা ছাদের তলায় একটা ক্যাম্পাসের মধ্যে সবাই আবদ্ধ থেকে আমি আমাকে নিজেকে এক্সপ্লোর করতে পারবো। একটা বিখ্যাত উক্তি আছে, ডোন্ট অ্যাফ্রেড টু এক্সপ্রেস ইয়োরসেলফ। সো নিজেকে কখনো ভয় পেও না নিজেকে এক্সপ্রেস করার জন্য। সো এই সেই মুক্ত মঞ্চ তুমি বলতে পারো, যেখান থেকে একটা ছাত্রছাত্রী নিজেকে প্রসিদ্ধ করতে পারবে। খুবই বড় লাগছে স্যার, মানে বিষয়টা মানে মোটামুটি যে কটা ইউনিভার্সিটিতে দেখেছি মানে ছাত্রদের জন্য হচ্ছে মোটামুটি, তাহলে এইখানটা পুরো ইউজ করা হবে পরবর্তীকালে ফাংশন হোক। কারণ ধরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, স্কুল লেভেলে সেটা হয়ে উঠতে পারেনি, কারণ হয়তো সিঙ্গার হওয়ার ইচ্ছা ছিল, কেউ হয়তো নাটকটা খুব ভালোবাসে, কারণ থেকে তারা সুযোগ পেয়ে যাবে, এই জায়গাটা থেকে সুযোগ পাবে। শুধুমাত্র স্টাডিটা নয়, এক্সিলেন্সি ফর অল, মানে কেউ ধরো ভালো খেলতো, কেউ ধরো ভালো ক্রিকেট খেলে, তো এই জায়গাটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের
পড়াশোনার সাথে সাথে সেই বুকিস নলেজ মানে পুঁথিগত বিদ্যাটার বাইরে তারা এই প্র্যাকটিক্যাল নলেজের সাথে তারা অনেক উপরে উঠতে পারে। যেটা শুনেছিলাম কনকর্ডিয়া, সংহিতা, মানে পরবর্তীকালে এই জায়গাটাতেই সেগুলো এখন আচ্ছা, আর এবছর যেটা হলো সেটা আরেকটা ওই সাইডে আরেকটা ছোট মঞ্চ যেটা আছে আমাদের আরো একটি মুক্ত মঞ্চ আছে, সেটাই হয়েছে। মানে এত বড় ক্যাম্পাসে মানে আপনারা সেই জায়গাটাকে ইউটিলাইজ করছেন। আচ্ছা, লাইব্রেরিটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন স্যার। লাইব্রেরি যদি বলি, লাইব্রেরি আমাদের লাইব্রেরিটা যদিও আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওই সাইডেই আছে। মানে যেটা হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা বলতে পারো এটা লাইব্রেরি বলাটা ভুল হবে, খুব রিসেন্টলি এটা উদ্বোধন করা হলো আনুষ্ঠানিকভাবে। এবং এই লাইব্রেরিটাকে তুমি বলতে পারো একটা মানে হচ্ছে বুক ব্যাংক বলতে পারো। মানে সমস্ত ছাত্রছাত্রী তারা পড়াশোনা করবে, তো তাদেরকে বই আলাদা করে কেনার কোনো দরকার নেই। প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ তারা বই সেগুলোকে সেমিস্টার ওয়াইজ নিতে পারবে এবং নিয়ে পড়াশোনা করে যথারীতি যত সময়ের মধ্যে তারা সেটাকে রিটার্ন করতে পারবে। পুরো একটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর পুরোটাই একটা বসে পড়ার জায়গা এন্ড কারোর কোনো টাস্ক থাকলো, কোনো এডুকেশন কোনো রিলেটেডই কোনো রকম কিছু কোশ্চেন্স অ্যানসার এগুলো সবটাই তারা এখানে। খাবারের আউটলেট তো স্যার দেখলাম, কিন্তু তার সাথে কি ক্যান্টিনের ফ্যাসিলিটি এখানে বসে খাওয়ার জন্য জায়গা রয়েছে? কমপ্লিটলি এসি ক্যাফেটেরিয়া এন্ড যেটা আমাদের এখানে ওয়েদারের জন্য গরমের দিনে খুবই ছাত্রছাত্রীদের যেটা অসুবিধা না হয়, তো সেখানে ক্যান্টিনের মধ্যে আমাদেরকে এসি প্রোভাইড করা হয়। ইভেন তো আমি ক্লাসরুমের কথাটা যদি বলি যে একটা ছাত্রছাত্রী বসে সেখানে একটা হাইস্ট টেকনোলজি বা লেটেস্ট টেকনোলজি নিয়ে তারা পড়াশোনা করতে পারে। প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে এসি থেকে শুরু করে স্পিকার এন্ড যেগুলো গেজেট হয়, ইলেকট্রনিক গেজেট যেগুলো হয়, সেগুলো প্রত্যেকটাতেই সুব্যবস্থা আছে। ব্যাট করছে টিম বরিস, বল করছে ইলেকট্রিক্যাল বয়েজ। প্রথম বলেই আউট।